শুভ সন্ধ্যা প্রত্যেককে, আশা করি প্রত্যেকে ভালো আছি। তো দেখো, এখনো পর্যন্ত আমরা বডি ফ্লুইড এবং সার্কুলেশনের দুটো ক্লাস আলোচনা করেছি এবং সেটার মধ্যে যেগুলো আলোচনা হয়েছে সেটা হয়ে যাচ্ছে বিভিন্ন রক্ত কণিকাগুলো সম্বন্ধে আলোচনা করেছি, ব্লাড গ্রুপিং কি করে করব সেই প্রসেসটা সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এরপর ঘটনা হচ্ছে ব্লাড গ্রুপিং বা এই সমস্ত জিনিসগুলো আমরা দেখলাম যে কি করে ব্লাড গ্রুপিং করা যাবে এবং ব্লাড গ্রুপিং এর জন্য কোন কোন ব্লাড কোন ব্লাড গ্রুপকে রক্ত ডোনেট করতে পারবে, এই জিনিসটা আমরা প্রত্যেকে দেখেছি। তো আজকে প্রথমেই এবারে ব্লাড গ্রুপিং যেমন জানলাম, যদি সন্তানদের ব্লাডের কি ব্লাড হবে সেটাকে নির্ণয় করতে বলে তাহলে আমি কি করব। এখানে এমসিকিউ এর ক্ষেত্রে, নিটের ক্ষেত্রে যেটা পড়বে যে সন্তানদের রক্তের ব্লাড গ্রুপ কি ছিল তার থেকে মায়ের বের করতে বলতে পারে বা বাবার বলতে পারে। মানে বলা হলো হয়তো কোনো একজন এ ব্লাড গ্রুপের ওমেনের সাথে বি ব্লাড গ্রুপের যে মেল বা পুরুষের সাথে, ম্যানের সাথে বিবাহ দেওয়া হলো, সেক্ষেত্রে সন্তানরা কি হবে। তাহলে প্রথমে ওমেন মানে আমি ভেবে নেব আই এ বা হতে পারে I A I0। পুরুষ যেহেতু বি, তাহলে এটা হবে IB আর হবে IB। যদি প্রথমটা হয়ে থাকে তাহলে সন্তানদের যেটা হবে সেটা প্রত্যেকেরই হওয়া উচিত AB, অর্থাৎ প্রত্যেকটা সন্তানই AB হবে যদি এরকম হয়। কিন্তু এটাও থাকতে পারে, তখন আবার এটার সাথে এটার কম্বিনেশন করে দেখবো কি হয়। এটার সাথে যদি এই দুটোর ক্রস হয় তাহলে সন্তান যেটা হতে পারে সেটা হচ্ছে IA IB হতে পারে, ক্লিয়ার। আর হতে পারে IBIO। তাহলে সন্তান এখানে হতে পারে AB ব্লাড গ্রুপ আর হতে পারে বি ব্লাড গ্রুপ যদি এরকম থাকে। আর যদি দেখি এই 3 নাম্বার শর্তটা মিলছে, যদি এরকমটা হয় তাহলে সন্তানদের কি হতে পারত, সন্তানরা হতে পারবে IA I0 IA IB, সন্তানরা হতে পারবে IBI0, সন্তানরা হতে পারবে I0I0। তার মানে সন্তানরা এখানে এ ব্লাড গ্রুপ, AB ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ, ও সব রকমের ব্লাড গ্রুপ হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ একটা মহিলা এ ব্লাড গ্রুপ এবং পুরুষ যদি বি ব্লাড গ্রুপের হয়ে থাকে তাহলে সন্তানরা AB সব রকমেরই হতে পারে। এগুলোকে আমার একটু তোমাদের বুঝতে হবে, সন্তানদের কি হবে বা কি ঘটনা ঘটবে এগুলোকে একটু মাথায় রাখতে হবে আমাদের। তো যাই হোক, তো এই জিনিসগুলোকে আমরা প্রত্যেকে মাথায় রাখবো। এরকম ভাবে যদি ক্যালকুলেশন করতে বলে, ছোট থেকেও করেছি, এটা নিজেরা করবো জায়গায়। নেক্সট, এবারে আমরা চলে আসি এই যে ব্লাড গ্রুপ, তার মধ্যে আমরা বললাম ইউনিভার্সাল ডোনার যে হচ্ছে ও নেগেটিভ, আর ইউনিভার্সাল অ্যাকসেপ্টার সেটা হচ্ছে AB পজিটিভ। এবারে ঘটনাটা কি হচ্ছে, এবারে রক্তের এই যে পজিটিভ বা এই যে নেগেটিভ যে গল্পটা, এই পজিটিভ নেগেটিভটা কিসের জন্য, রক্তের মধ্যে একটা বিশেষ প্রোটিন রিসাস অ্যান্টিজেন থাকে বা বিশেষ প্রোটিন থাকে যেটাকে বলা হচ্ছে রিসাস প্রোটিন। এই রিসাস নামক বানর থেকে প্রথম আবিষ্কার হওয়ার জন্য এটাকে বলা হচ্ছে RH ব্লাড গ্রুপ। তো আমরা বলেছি মানে আমাদের যদি ভালোভাবে দেখি বেশিরভাগ 85% হচ্ছে পজিটিভ ব্লাড গ্রুপ আর 15% হচ্ছে কি নেগেটিভ ব্লাড গ্রুপ। এবারে ব্লাড গ্রুপ এই রক্ত দেওয়ার সময় আমাদের যেমন বললাম সেই জিনিসটা একটু দেখে নিতে হবে, নইলে কি হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলে একটা প্রবলেম হতে পারে যদি মাতা নেগেটিভ আর ভ্রূণ যদি পজিটিভ ব্লাড গ্রুপ বিশিষ্ট হয়, সেক্ষেত্রে প্রবলেমের সম্ভাবনা থাকবে।
তাহলে এটা আমরা দেখলাম। এবারে এই যে ব্লাড গ্রুপ রিলেটেড বিভিন্ন জায়গাগুলোকে এবারে আলোচনা করব যে কোয়াগুলেশন অফ ব্লাড, মানে আমরা এগুলো বললাম, এবারে আলোচনা করব কোয়াগুলেশন, কোয়াগুলেশন অফ ব্লাড, অর্থাৎ রক্তের তঞ্চন। খুব গুরুত্বপূর্ণ জায়গা, রক্ত কিভাবে তঞ্চিত হবে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গা। বা কোয়াগুলেশন অফ ব্লাড কিভাবে ঘটে। তোমরা জানো আমাদের যেখানে ইনজিওর্ড হলো, ইনজিওর্ড টিস্যু, যে জায়গাটা আঘাতপ্রাপ্ত হলো সেটা লিখলাম। এই আঘাতপ্রাপ্ত জায়গাটা থেকে কিছু ঘটনা ঘটবে, আর এখানে আছে ব্লাড প্লেটলেট, ব্লাড প্লেটলেট আছে, অনুচক্রিকা। এই দুটো থেকেই আমাদের খরিত হবে থ্রোম্বোপ্লাস্টিন বলে একটা প্রোটিন। কি খরিত হবে? থ্রোম্বোপ্লাস্টিন। থ্রোম্বোপ্লাস্টিন খরিত হবে। এটা পরীক্ষাতে প্রথম শর্ট কোশ্চেন পড়বে। থ্রোম্বোপ্লাস্টিন কোথা থেকে খরিত হয়? তাহলে ঘটনা হচ্ছে কি, ইনজিয়ার্ড টিস্যু বা আঘাতপ্রাপ্ত যে স্থান, সেখান থেকে কি বেরোবে? সেখান থেকে বেরোবে থ্রোম্বোপ্লাস্টিন বলে একটা বিশেষ ধরনের প্রোটিন। আর যে রক্ত অনুচক্রিকা রয়েছে আমাদের প্রোটেকশন দেওয়ার জন্য, সেও কি করবে? থ্রোম্বোপ্লাস্টিন ক্ষরণ করবে। এবারে এই যে থ্রোম্বোপ্লাস্টিন গুলো খরিত হলো, এখানে এই যে থ্রোম্বোপ্লাস্টিন খরিত হলো, এই থ্রোম্বোপ্লাস্টিন গুলো আলটিমেট কার সাথে বিক্রিয়া করবে? রক্তের মধ্যে অবস্থিত Ca2+ আয়নের সাথে। ঠিক আছে, এও আয়াত করবে Ca2+, দিয়ে আলটিমেট একটা পদার্থ তৈরি হবে বা একটা গুরুত্বপূর্ণ জিনিস তৈরি হবে, গুরুত্বপূর্ণ প্রোটিন, যেটাকে বলা হবে প্রথম বিনেজ। যেটাকে বলা হবে কি? প্রথম বিনেজ, PRO, প্রথম বিনেজ, BINAC। প্রথম বিনেজ বলে প্রোটিনটা খরিত হবে। প্রথম বিনেজ প্রোটিন খরিত হলো। এই প্রথম বিনেজ বলে যে প্রোটিনটা খরিত হলো, ক্যালসিয়াম আয়নের প্রভাবে প্রথম বিনেজ হয়েছে। এই প্রথম বিনেজ কি করবে? যে হেপারিন, হেপারিনটাকে কি করবে? ইনঅ্যাক্টিভ করবে। কারণ রক্তের মধ্যে, রক্তবাহীর মধ্যে হেপারিন থাকে, তাই রক্ত জমাট বাঁধে না। তো ওই কাটা জায়গা তো আমাদের হেপারিন থাকবে, তো হেপারিনটাকে কি করতে হবে? প্রথম ইনঅ্যাক্টিভেট করতে হবে। তাহলে এখানে কি করে? ইনঅ্যাক্টিভেট হেপারিন। হেপারিনকে যখন ইনঅ্যাক্টিভেট করলো, তখন কি হলো? হেপারিনকে ইনঅ্যাক্টিভেট করার পর রক্তের মধ্যে থাকা, হেপারিনকে ইনঅ্যাক্টিভেট করেছে, রক্তের মধ্যে থাকা যে প্রথম বিন বলে যে প্রোটিনটা থাকে, রক্তের মধ্যে থাকা প্রথম বিন, প্রথম বিন রক্তের মধ্যে যেটা ছিল, এই প্রথম বিন কি করলো? প্রথম বিনেজ উৎসেচকের সাথে যুক্ত হলো এবং Ca2+ আয়নের সহযোগিতায় যুক্ত হলো। যখনই Ca2+ আয়নের সহযোগিতায় যুক্ত হলো, তৈরি করলো থ্রোম্বিন বলে একটা পদার্থ বা প্রোটিন বলবো। থ্রোম্বিন, থ্রোম্বিন বলে তৈরি হলো। এবারে যে এই থ্রোম্বিনটা রয়েছে, এই থ্রোম্বিন আবার যেটা তৈরি হলো, সে ফার্দার কাজ করবে। সে কার উপর কাজ করবে? এই থ্রোম্বিনটা আমাদের রক্ততে অবস্থান করছে একটা বিশেষ প্রোটিন, যার নাম হচ্ছে ফাইব্রিনোজেন। এর নাম হচ্ছে ফাইব্রিনোজেন। এই ফাইব্রিনোজেনের সাথে প্রথম বিন কাজ করবে। প্রথম বিন কাজ করে কি করবে? ফাইব্রিন তৈরি করবে। প্রথম বিন তৈরি করবে ফাইব্রিন। এবারে এই যে ফাইব্রিনটা, মানে যে ফাইব্রিন তৈরি হলো, ফাইব্রিনের সাথে রক্ত কণিকাগুলো মিশবে।
ব্লাড সেল দিয়ে কি তৈরি করবে? ক্লট, অর্থাৎ রক্তটাকে জমাট বাঁধে। তাহলে রক্ত জমাট বাঁধার জন্য আমরা যে প্রক্রিয়াটা দেখলাম সেটা কি? তাহলে কোয়াগুলেশন অফ ব্লাড বা রক্ততঞ্চন কিভাবে হলো, কি করে হলো? প্রথম যখনই আমাদের কোনো স্থান কাটা যায়, ওই কাটা জায়গা বা আঘাতপ্রাপ্ত স্থান থেকে থ্রম্বোপ্লাস্টিন করে। এছাড়াও ওই আঘাতপ্রাপ্ত স্থানে আমাদের যে অনুচক্রিকা থাকে যেগুলো ভেঙে যায়, সেগুলো থেকেও থ্রম্বোপ্লাস্টিন করিতে হয়। এই থ্রম্বোপ্লাস্টিন গুলো ক্যালসিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে প্রথম বিনেজ উৎসেচক তৈরি করে। এটা হচ্ছে প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপে কি করছে? এই যে প্রথম বিনেজ যে উৎসেচক, রক্তের মধ্যে থাকা প্রথমবিন বলে যে প্রোটিনটা রয়েছে তার সহযোগিতায় থ্রম্বিন উৎপাদন করে। প্রথমবিনটাকে কিসে পরিণত করে? থ্রম্বিনে। এবারে থ্রম্বিন যেটা ছিল সেটা ফাইব্রিনোজেন বলে আরেকটা প্রোটিনের উপর কাজ করে। 3 নাম্বার স্টেপ। ফাইব্রিনোজেন কি করে? ফাইব্রিন তৈরি করে, ক্লট তৈরি করে। তার মানে ব্লাড কোয়াগুলেশনের জন্য 3টে স্টেপ। প্রথম বিনেজ তৈরি হলো এই এতটা পর্যন্ত, এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এই যে থ্রম্বিন তৈরি হলো এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। আর এই যে ফাইব্রিন এইটা হচ্ছে কি? থার্ড স্টেপ। অর্থাৎ রক্ততঞ্চন 3টে ধাপের মধ্যে ঘটবে। ফার্স্ট স্টেপে কি হবে? প্রথম বিনেজ তৈরি হবে। প্রথম বিনেজ যেটা তৈরি হলো সেটা প্রথম বিনের সাথে যুক্ত হয়ে থ্রম্বিন তৈরি করবে। থ্রম্বিন যেটা তৈরি হবে সেটা ফাইব্রিনোজেনের সাথে যুক্ত হয়ে ফাইব্রিন তৈরি করবে। এবারে যে ফাইব্রিন যেটা তৈরি হবে সেটা রক্ত কোষগুলোর সঙ্গে মিশে ফাইব্রিন মনোমার, ফাইব্রিন পলিমার তৈরি করবে, অর্থাৎ ক্লট করবে। এইটা হচ্ছে ঘটনা। তাহলে ক্লট ফর্ম হলো। এই যে ক্লট তৈরি হলো বা এই যে জমাট বাঁধলো, এই ক্লটটা কি হবে? কোন স্টপ উজিং আউট, মানে আর কিছুকে বেরোতে দেবে না এই ক্লটটা। এবারে এখান থেকে কি হবে? ক্লট মানে কিছুদিন পর আফটার দা, মানে যখনই রক্ততঞ্চন হয়ে যায় তারপরে সেই ক্লটিং জায়গা থেকে একটা পেল ইয়েলো কালারের ফ্লুইড বেরিয়ে আসে। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে সিরাম। ঠিক আছে? এবং সিরাম করিতে হয়, লিখে রাখো। আফটার 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 ক্লটিং আফটার ক্লটিং after clotting after few time after few time of clotting after few time of clotting a pale yellow pale মানে বিবর্ণ, pale yellow fluid is released from the wounded portion. Pale yellow fluid is released from the wounded portion. WOUNDED wounded মানে আঘাতপ্রাপ্ত, portion called as serum, called as serum. ওই যে রক্ত জমাট বাঁধার পর সেখান থেকে যে খড়দোয়া জলের মতো মানে একটা বিবর্ণ কালারের যে তরল বেরিয়ে এলো সেটাকে বলা হচ্ছে কি? সেটাকে বলা হচ্ছে তোমার সিরাম। ঠিক আছে? এবারে সিরাম আলটিমেট বেরিয়ে আসবে। সিরামে ব্লাড মানে সিরাম ইজ ব্লাড প্লাজমা, ফিটামের মধ্যে কি থাকে? ব্লাড প্লাজমা থাকে। কিন্তু সেখানে ফাইব্রিনোজেন এবং ব্লাড কর্পালসেল থাকে না, লিখে রাখো। উইদিন দা সিরাম fibrinogen and blood corpuscle are absent. Within serum fibrinogen and within serum fibrinogen and blood corpuscle, blood মানে রক্ত কণিকা যেগুলো থাকার, blood corpuscle are absent. আর এই আমাদের এই যে রক্ততঞ্চন, এই রক্ততঞ্চনের জন্য যে ভিটামিনটা খুব গুরুত্বপূর্ণ সেটা মনে রাখবে, ভিটামিন কে। এবং এটা কি করে?
যে প্রথম বিন, লিভারে প্রথম বিনটা তৈরি করতে সাহায্য করে, লিখে রাখো। ফর কোয়াগুলেশন অফ ব্লাড vitamin K is essential because for coagulation of blood, for coagulation of blood, vitamin K is essential. K is essential because it helps, because it helps for the synthesis of, because it helps for the synthesis of, because it helps for the synthesis of প্রথম বিন in the liver, 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 ঠিক আছে? প্রথম বিন in the liver, লিভারে প্রথম বিন তৈরি করতে সাহায্য করে। মানে এই যে প্রথম বিনটা তৈরি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, এই প্রথম বিনটা তৈরি করার জন্য রেসপন্সিবল কে? ভিটামিন কে, ভিটামিন কে। এটা মনে রাখবে। তাহলে ব্লাড কোয়াগুলেশন জিনিসটা গেল। নেক্সট বলি ব্লিডিং টাইম, একটা শর্ট কোশ্চেন বা বিটি বলা হয়, মানে আমাদের যতক্ষণ ধরে ব্লিডিং চলতে থাকে, দ্য টাইম ফর ব্লিডিং ইজ নোন অ্যাজ বিটি, লিখে রাখো। দ্য টাইম ফর ব্লিডিং ইজ নোন অ্যাজ বিটি, বিটি মানে ব্লিডিং টাইম। দ্য টাইম ফর ব্লিডিং is called as BT মানে ব্লিডিং টাইম, is called as ব্লিডিং টাইম। দিয়ে ব্যাকেটে লিখে রাখো 3 to 6 মিনিট, 3 মিনিট থেকে 6 মিনিট সময় লাগে এই ব্লিডিংটা হয়, তারপর আস্তে আস্তে জমাট বেঁধে থাকে। লিখে রাখো কোয়াগুলেটিং টাইম, পরে স্টার্ট দিয়ে কোয়াগুলেটিং বা ক্লটিং টাইম, লিখে রাখো CLOTTING, CLOTTING ক্লটিং টাইম। লিখে রাখো দ্য টাইম রিকোয়ার্ড ফর ক্লটিং অফ ব্লাড, দ্য টাইম রিকোয়ার্ড ফর ক্লটিং অফ ব্লাড, দ্য টাইম রিকোয়ার্ড ফর ক্লটিং অফ ব্লাড, দ্য টাইম রিকোয়ার্ড ফর ক্লটিং অফ ব্লাড। তো ব্লাডকে ক্লটিং করার জন্য যেটা কল্ড অ্যাজ সিটি, ব্র্যাকেটে ক্লটিং টাইম, সিটি দিয়ে লিখে রাখো ক্লটিং টাইম। এবারে তাহলে আমরা এখানে জানতে পারলাম যে ব্লাড গ্রুপ, ব্লাড কোয়াগুলেশন। এবারে ব্লাড কোয়াগুলেশন এই যে প্রসেসটা দেখলাম এত সহজে হয় না। ব্লাড কোয়াগুলেশনের জন্য 13টা ফ্যাক্টর থাকে, তার মধ্যে যে 6 নাম্বার ফ্যাক্টর, 6 নাম্বার ফ্যাক্টরটা হচ্ছে হাইপোথেটিক্যাল, 6 নাম্বার ফ্যাক্টরটা আবিষ্কৃত হয়নি, মানে ফ্যাক্টর 6। তাহলে রক্তরঞ্জন যেন মোট 12টি ফ্যাক্টর আছে, ঠিক আছে? লিখে রাখো ফর কোয়াগুলেশন 12 ফ্যাক্টর আর রেসপন্সিবল, ফর কোয়াগুলেশন 12 ফ্যাক্টর ইজ রেসপন্সিবল, ঠিক আছে? 12 ফ্যাক্টর ইজ রেসপন্সিবল। এবারে মনে করো 1 নাম্বার ফ্যাক্টর, 1 নাম্বার ফ্যাক্টরটার নাম কি? ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন। তাহলে ফ্যাক্টর 1, ফ্যাক্টর গুলো মুখস্থ রাখতে হবে। ফ্যাক্টর 1 ফাইব্রিনোজেন। এবার হচ্ছে ফ্যাক্টর 2 যেটা হচ্ছে প্রথম বিন, প্রথম বিন, ঠিক আছে? ফ্যাক্টর 3 থ্রোম্বোপ্লাস্টিন, থ্রোম্বোপ্লাস্টিন, এগুলো মুখস্থ রাখতে হবে। ফ্যাক্টর 3 থ্রোম্বোপ্লাস্টিন। ফ্যাক্টর 4 যেটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন। এবার হচ্ছে ফ্যাক্টর 5 যেটা হচ্ছে প্রো অ্যাক্সিলারিন বলা হয়, যেটাকে বলা হয় প্রো, লিখি আগে
প্রোঅ্যাক্সিলারিন, ঠিক আছে, প্রোঅ্যাক্সিলারিন বলা হয় 5 নাম্বার ফ্যাক্টর। এবারে বলি রক্ততঞ্চনে 6 নাম্বার কোনো ফ্যাক্টর নেই, মানে গুরুত্বপূর্ণ ভূমিকা কিছু নেই, 6টা হাইপোথেটিক্যাল একটা ধরা হয়, তাই 6টা বাদ যাবে, তাই 7এরটা বলবো, 5-এর পর 7। এবার একটা হচ্ছে প্রো কনভার্টিন, প্রোঅ্যাক্সিলারিন, প্রো কনভার্টিন ফ্যাক্টর 8, এটা তোমাদের কমন ফ্যাক্টর, ফ্যাক্টর 8 যেটা যেটা হচ্ছে বলা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, এটা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, ঠিক আছে। এবার হচ্ছে ফ্যাক্টর 9, সেটা হচ্ছে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন, ঠিক আছে, এটা মনে রাখবে, প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন, প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন, বা এটাকে বলা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক বি, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি। 10টাকে বলা হচ্ছে স্টুয়ার্ট, STUART, স্টুয়ার্ট স্টান্ট বা স্টুয়ার্ট পাওয়ার করে দাও, স্টুয়ার্ট পাওয়ার ফ্যাক্টর। এবার হচ্ছে ফ্যাক্টর 11, এটাও হচ্ছে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন কিন্তু অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর 3, এটাকেও বলা হচ্ছে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন, ব্র্যাকেটে মনে রাখবে অ্যান্টি ফিলিক সি, অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর এ, অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর বি, অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর সি, এটা হচ্ছে 11 নাম্বার। এবার হচ্ছে 12 নাম্বার ফ্যাক্টর, যেটার নাম হচ্ছে হেজিম্যান ফ্যাক্টর, HAGEMAN, হেজিম্যান ফ্যাক্টর। এবার হচ্ছে 13 নাম্বার ফ্যাক্টর, যেটা হচ্ছে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। তাহলে টোটাল আমরা দেখতে পেলাম কি, ব্লাড কোয়াগুলেশনের জন্য 12টা ফ্যাক্টর রেসপন্সিবল, তার মধ্যে 6 নাম্বার ফ্যাক্টর হচ্ছে হাইপোথেটিক্যাল, লিখে রাখো, ফ্যাক্টর 6 is the hypothetical, so it is not considered, factor 6 is hypothetical, so it not considered, it is not considered, hypothetical, so it is not considered, it is not considered, এটা হাইপোথেটিক্যাল হওয়ার জন্য এটাকে আমরা কনসিডার করি না, ঠিক আছে। বেশ, তাহলে কি কি দেখলাম দেখো, আমরা একবার টোটাল 12টা ফ্যাক্টর রেসপন্সিবল, কিন্তু আমরা সিরিয়ালি যখন করব তখন 13 হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে, 6 নাম্বার ফ্যাক্টর অ্যাবসেন্ট থাকে বলে। তাহলে ফ্যাক্টর 1 এর কি নাম, ফাইব্রিনোজেন, ফ্যাক্টর 2 প্রথমবিন, ফ্যাক্টর 3 থ্রোম্বোপ্লাস্টিন, ফ্যাক্টর 4 ক্যালসিয়াম আয়ন, ফ্যাক্টর 5 প্রোঅ্যাক্সিলারিন, ফ্যাক্টর 7 প্রো কনভার্টিন, ফ্যাক্টর 8 অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, ফ্যাক্টর 9 অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, ফ্যাক্টর 10 স্টুয়ার্ট পাওয়ার ফ্যাক্টর, ফ্যাক্টর 11 অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর সি, ফ্যাক্টর 12 হেজিম্যান ফ্যাক্টর, আর ফ্যাক্টর 13 ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। তাহলে ফাইব্রিনোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন, প্রোঅ্যাক্সিলারিন, ক্যালসিয়াম আয়ন, প্রোঅ্যাক্সিলারিন, প্রো কনভার্টিন, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ,
anti-hemophilic factor, B Stewart power factor, anti-hemophilic factor, C Hegeman factor, fibrin stabilizing factor। এই আমাদের 12টা ফ্যাক্টর একদম কিন্তু মুখস্থ রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটা মনে রাখতে হবে। তাহলে 12টা ফ্যাক্টর ইজি ভাবে আমরা মুখস্থ রাখার চেষ্টা করব প্রত্যেকে, ঠিক আছে? তাহলে দিস আর দা রেসপন্সিবল ফর ব্লাড কোয়াগুলেশন, অর্থাৎ রক্ত তঞ্চনের জন্য গুরুত্বপূর্ণ ভাবে কাজ করবে এগুলো। বেশ, এবারে চলে আসি, এবারে রক্ত তঞ্চন দেখলাম, এবারে যদি বলি ব্লাডের কাজ, এগুলো আমি আর বলবো না। ফাংশন অফ ব্লাড, রক্তের পিএইচটাকে মেনটেন করতে সাহায্য করে ব্লাড, রক্তকে বাফার সলিউশন রূপে রাখে, পরিবহনের কাজ করে, ট্রান্সপোর্ট করে, ডিফেন্স মেকানিজমে সাহায্য করে, মিনারেলকে ট্রান্সপোর্ট করে, রেসপিরেটরি সাবস্টেন্স গুলোকে ট্রান্সপোর্ট করে, ফুড মেটেরিয়ালে ট্রান্সপোর্ট করে। এগুলো হচ্ছে ফাংশন অফ ব্লাড, এগুলোকে আমি বসে বসে লেখাবো না। তাহলে ফাংশন অফ ব্লাড লিখে রাখো, নিজেরা যে কোনো জায়গা থেকে দেখে নিবে ফাংশন অফ ব্লাড, এগুলো বলার কিছু। আর শারীরিক একটা ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কে? এই ব্লাড যে রয়েছে। এবারে চলে আসবো, এবারে চলে আসি ব্লাড নিয়ে যেমন একটু জানলাম, তেমনই এরপরে আমরা আলোচনা করব লিম্ফ। সময় নষ্ট না করে আমরা চলে যাব লিম্ফে। লিম্ফ মানে হচ্ছে লসিকা। এবারে লসিকা কি কি নিয়ে গড়ে উঠেছে? লসিকা হচ্ছে লসিকা গ্রন্থি, থাইমাস, টনসিল সমস্ত নিয়ে গড়ে রয়েছে। মানে লিম্ফ হচ্ছে কি, একটা হচ্ছে তোমার মোবাইল কানেক্টিভ টিস্যু, এবং এটা কার সাথে কার যোগাযোগ করে? প্লাজমা এবং লিম্ফ কর্পাসেল তো নিয়ে গড়ে ওঠে, এবং একটা কোষের সাথে ব্লাডের কমিউনিকেশন করে। লিখে রাখো, লিম্ফ is a mobile connective tissue. Lymph is a mobile connective tissue. Lymph is a mobile connective tissue. Lymph is a mobile connective tissue in between blood and in between blood in between blood and body cell. So it is act as a middleman. So it is act as a middleman. So it is act as a middleman in between blood and body cell. আমি বললাম lymph is a connective tissue that link between blood and body cell. So it is called as middleman. So it is called as middleman. তার জন্য এটাকে আমরা মিডলম্যান বললাম। কেন? রক্ত সমস্ত নিয়ে যাচ্ছে, রক্ত যেখানে যেতে পারছে না সেখান থেকে নিয়ে পার্শ্ববর্তী জায়গাতে এটা পৌঁছে দিচ্ছে। এবারে লিম্ফ যদি বলি, লিম্ফ কি কি নিয়ে গঠিত? লিম্ফ বিভিন্ন প্লাজমা, লিম্ফের মধ্যে বিভিন্ন কর্পাসেল নিয়ে লিম্ফটা গড়ে ওঠে। এবারে বলি আমাদের লসিকা গ্রন্থি, থাইমাস বা টনসিল থেকে সৃষ্টি হয়। এবারে থাইমাস গ্রন্থি আমাদের কি হয়? বয়স সন্ধিকাল পর্যন্ত সক্রিয় থাকে, পরবর্তীকালে সেটি ফ্যাট যুক্ত অংশে পরিণত হয়ে যায়। লিখে রাখো, লিম্ফ ইজ প্রডিউসড ফ্রম, লিখে রাখো, লিম্ফ ইজ প্রডিউসড ফ্রম লিম্ফ গ্ল্যান্ড, থাইমাস and tonsil. Lymph is produced from lymph gland, thymus. Lymph is produced from lymph gland, thymus, lymph gland, thymus and tonsil এবং টনসিল থেকে তৈরি হয়। ঠিক আছে, এবার এই যে সৃষ্টি হলো, এবারে আমাদের যে একটা গ্ল্যান্ড, যে থাইমাস গ্ল্যান্ড, এটা একটা টেম্পোরারি গ্ল্যান্ড। লিখে রাখো, থাইমাস গ্ল্যান্ড উইদিন হিউম্যান বডি, থাইমাস THYMAS, থাইমাস গ্ল্যান্ড উইদিন হিউম্যান বডি ইজ এ টেম্পোরারি গ্ল্যান্ড। থাইমাস গ্ল্যান্ড উইদিন হিউম্যান বডি is a thymus gland within
human body is temporary gland, and it active up to adolescence period, and it active and it become active up to adolescence period, and later it and later it converted into fat containing gland. Later it converted into fat containing gland. ঠিক আছে, যেটা বললাম, তাহলে থাইমাস গ্ল্যান্ডটা একটা টেম্পোরারি গ্ল্যান্ড এবং আমাদের এটা থাকছে, এবং আমাদের বয়স সন্ধিকাল পর্যন্ত এটা সক্রিয়। বয়স সন্ধিকাল যত পেরিয়ে যায় তারপরে এটা কি হয়, ফ্যাট স্টোর যে অর্গানে কনভার্ট হয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ। এবারে এই যে আমরা বলছি যে লিম্ফটা কি নিয়ে গড়ে ওঠে? লিম্ফ প্লাজমা এবং তোমার লিম্ফ কর্পাসেল সহযোগে গঠিত হয়। লিখে রাখো, উইদিন লিম্ফ plasma and corpuscle are present. Within lymph, plasma and corpuscle are present. Within lymph, plasma and corpuscle are present. And beside this, plasma contain, এবারে যে প্লাজমাটা বলছি, beside this plasma contain Ca2 plus phosphate, and various protein, Ca2 plus phosphate and various protein. তাহলে লসিকা যে প্লাজমাটা, তার মধ্যে কি কি রয়েছে? প্লাজমা এবং কর্পাসেল নিয়ে গঠিত। প্লাজমার মধ্যে তোমার ক্যালসিয়াম আয়ন, ফসফেট আয়ন, আর হচ্ছে তোমার অল্প পরিমাণে প্রোটিন থাকে বা কিছু বিভিন্ন রকমের প্রোটিন। এবার যে কণিকাগুলো বলছে, কণিকাগুলো কি নিয়ে গঠিত? অনলি কনসিস্ট অফ ডাব্লিউবিসি। মনে রাখবে, এটা কোশ্চেন পড়বে, লিখে রাখো। উইদিন প্লাজমা WBC is only present. Within lymph only WBC মানে শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসেল। Within lymph only WBC is present and RBC and platelets are totally absent. RBC and platelet is totally absent. এবারে totally absent. এবারে বলবো, তাহলে এই জিনিসটা মনে রাখবে। এবারে পরীক্ষাতে এটা শর্ট কোশ্চেন পড়ে, লিম্ফের মধ্যে কোন ব্লাড কর্পাসেল পাওয়া যায়? শুধুমাত্র পাওয়া যাবে কি? শ্বেত রক্তকণিকা। এবং টোটালি অ্যাবসেন্ট থাকবে কি? আরবিসি এবং প্লেটলেট। এবারে এর ফাংশন খুব গুরুত্বপূর্ণ, মানে 1 নাম্বার গুরুত্বপূর্ণ হচ্ছে মিডলম্যান রূপে কাজ করে, অলরেডি বলেছি। লিখে রাখো ফাংশন। এরকম একটা ফাংশন নিটের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবারে দেখো, আমরা যখন ভিলাই পড়েছিলাম ডাইজেস্টিভ সিস্টেম, সেখানে দেখেছিলাম ভিলির মধ্যে ল্যাকটিয়াল প্রবেশ করেছিল। তো ক্ষুদ্রান্তের ভিলাইয়ের মধ্যে যে ল্যাকটিয়াল গুলো আছে, তারা ফুড নিউট্রিয়েন্টকে অ্যাবজর্ব করতে সাহায্য করে। লিখে রাখো, উইদিন দা villi of small intestine, within the villi, villi, within the villi of small intestine, within the villi of small intestine,
lymph vessels are present within the villi of small intestine. Lymph vessels are present as lacteal. Lymph vessels are present as lacteal, LACTIL, lacteal duct, DUCT। মানে আমি বললাম তাদের ভিলি বা ভিলাই গুলো ভিলি বা ভিলাই যে ক্ষুদ্রান্তে রয়েছে সেটা ল্যাকটিয়ালের মধ্যে অবস্থান করে। The full stop দিয়ে this lacteal help in the absorption of food. These lacteal are help in the absorption of food. These lacteal are help in the absorption of food. Absorption of food. এবারে প্রত্যেকটা অঙ্গের মানে ভিসাল অর্গানের মানে ব্লাডের মেনটেন দা ভলিউম অফ দা ব্লাডের পরিমাণটাকে ঠিক একটু লিখে রাখো। লিম্ফ মেনটেন দা ভলিউম অফ ব্লাড। লিম্ফ হেল্প টু মেনটেন দা ভলিউম অফ ব্লাড। লিম্ফ হেল্প টু মেনটেন দা ভলিউম অফ ব্লাড। Volume of blood. Maintain the volume of blood. Okay? Volume of blood. এছাড়াও লিম্ফ কি করে পরের স্টাফ দিয়ে লিখে রাখো। লিম্ফ হেল্প বডি ফর মাইক্রোবিয়াল ইনফেকশন। লিম্ফ হেল্প বডি ফ্রম মাইক্রোবিয়াল ইনফেকশন। বিভিন্ন মাইক্রোবিয়াল যে অ্যাটাক হয় তার থেকে বাঁচাতে সাহায্য করে। হেল্প ইন দ্য মাইক্রোবিয়াল ইনফেকশন। হেল্প ইন দ্য মাইক্রোবিয়াল ইনফেকশন। মাইক্রোবিয়াল ইনফেকশন। ঠিক আছে। মাইক্রোবিয়াল ইনফেকশনটাকে প্রোটেকশন করতে সাহায্য করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ একটা লিম্ফের। তাহলে লিম্ফের কাজগুলো আমরা জানলাম, লিম্ফ জিনিসটা জানলাম। এবারে আমরা বিভিন্ন শর্ট কোশ্চেন গুলো একটু আলোচনা করব। বিভিন্ন ঘটনা দেখা যায় অনেক সময়। তো আমরা অনেক সময় দেখেছি ভ্রূণ অবস্থাতে হৃৎপিণ্ডের যদি ছিদ্রগুলো বন্ধ থাকে, এটা পরে বলবো, হৃৎপিণ্ড যখন পড়াতে যাবো তখন বলবো জায়গাটা। তো এবারে সেরাটোনিন কি তোমরা জানো? আমাদের ভগ্ন চক্রিকা থেকে একটা পদার্থ যা সংকুচিত করে ক্ষতস্থানে কম পরিমাণ রক্ত সরবরাহ সাহায্য করে, তাকে বলা হচ্ছে সেরাটোনিন। একটু স্টার দিয়ে লিখে রাখো। সেরাটোনিন ইজ দ্য সিক্রেটারি প্রোডাক্ট। লিখে রাখো সেরাটোনিন পরে স্টার দিয়ে। সেরাটোনিন ইজ এ সিক্রেটারি প্রোডাক্ট দ্যাট রিলিজড ফ্রম প্লেটলেট। সেরাটোনিন is a secretory product. Serotonin is a secretory product. Serotonin is a secretory product from. Serotonin is a secretory product from. Secretory product from platelet. From platelet, and it helps for contraction of blood vessel, and it helps in the contraction of blood vessel. Help in the contraction of blood vessel, মানে রক্তবাহকে সংকুচিত করতে সাহায্য করে। তার জন্য কি বলা হয় জানো? তার জন্য কি বলা হচ্ছে ভেসো কনস্ট্রাক্টর। কি বলা হচ্ছে ভেসো CONTRUCTUR ভেসো কনস্ট্রাক্টর। কেন? ভেসো কনস্ট্রাক্টর মানে যে কনস্ট্রাক্ট করতে পারে। কনস্ট্রাক্ট মানে কি? সংকোচন করতে পারে। ঠিক আছে। এবার দেখো এইগুলো মনে রাখবে, আমাদের গুরুত্বপূর্ণ জায়গা। এবারে আমাদের যখন দেখবো কতগুলো, আমাদের এরপর সার্কুলেশনের জায়গাতে যাব।
তো তাতে যাওয়ার আগে কয়েকটা জিনিস, মানে বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে বিভিন্ন রকমের ঘটনা দেখতে পায়, যেমন কারো ক্ষেত্রে নিউরোজনিক হার্ট থাকে, এবারে হার্ট বা ওই সমস্ত জিনিসগুলোতে যাব। তো তার মধ্যে প্রথম যেটা বলবো, যে সার্কুলেশন করাবার আগে যে বিভিন্ন রকমের হার্ট হয়, মাইরোজেনিক হার্ট, নিওজেনিক হার্ট, তো এরকম বিভিন্ন রকমের হার্ট হয়ে থাকে। তো সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আলোচনা করব। তো একটু লিখে রাখো আমাদের এই জায়গাটা, যে পরে স্টাফ দিয়ে লিখে রাখো যে নিউরোজেনিক হার্ট, নিউরোজেনিক হার্ট লিখে রাখো, নিউরোজেনিক হার্ট, NEUROGNIC, নিউরোজেনিক হার্ট। এবারে দেখো, যেখানে নিউরন থেকে উদ্দীপনা সরাসরি হার্টে যায়, মানে উদ্দীপনাটা খুব র্যাপিডলি হার্টে চলে যায়, এরপরে প্রবলেমটা কি হবে দেখবে, পতঙ্গদের মধ্যে আর্থ্রোপোডা, অ্যানিলিডাইরা খুব দ্রুত ছোটাছুটি করে। কেন? এদের উদ্দীপনা পাওয়ার পর সেটা হার্টে পৌঁছে হার্টে রক্ত সংবহনকে বাড়িয়ে দেয়। এটা কিন্তু বিরাট ভালো কিছু নয়, এটা খুব ক্ষতিকারক। তাই লিখে রাখো, when the nerve impulse, when the nerve impulse from the neuron directly transferred to the, when the nerve impulse from the neuron directly transferred to the heart, directly transfer to the heart, then it is known as neurogenic heart. 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 ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে নিউরোজেনিক হার্ট। দিয়ে লিখে রাখো, অ্যানিলিডা আর হচ্ছে আর্থ্রোপোডা, অ্যানিলিডা আর হচ্ছে আর্থ্রোপোডা। অ্যানিলিডা আর্থ্রোপোডাতে আমরা এটা একদম গুরুত্বপূর্ণ ভাবে দেখতে পাই, অ্যানিলিডা এবং আর্থ্রোপোডাতে এই নিউরোজেনিক হার্ট থাকে। তার জন্য কি হচ্ছে, তার জন্য হচ্ছে ওই যে রয়েছে খুব বেশি ছোটাছুটি করে, খুব বেশি ছোটাছুটি করতে পারে। কেন? তাদের নিউরোজেনিক হার্টটা থাকছে বলে। এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক আছে, এবারে মনে রাখবো। এবারে চলে আসি আমরা, এবারে চলে এসো মায়োজেনিক হার্ট। এবারে হচ্ছে মায়োজেনিক, MYO, মায়োজেনিক হার্ট, MYO। মায়ো মানে কি? মাসেল বা পেশি রিলেটেড, মানে যখন উদ্দীপনাটা, নার্ভ ইম্পালসটা নিউরন থেকে পেশির মাধ্যমে স্থানান্তরিত হবে, মাসেলের মাধ্যমে, তারপরে হাঁটে যাবে। লিখে রাখো, when the nerve impulse transmit from, when the nerve impulse transmit from neuron to muscle and then heart, neuron to muscle and then heart, called as myogenic 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 heart। ঠিক আছে, এটা মনে রাখবে। এবারে মায়োজেনিক, নিউরোজেনিক হার্ট গুলো মনে রাখবে। এবারে ঘটনা হচ্ছে যে আমাদের যে রক্তচাপ, রক্তচাপ জিনিসটা কি? রক্তচাপ হচ্ছে when the blood transmit within the blood vessel, then it provide peripheral pressure to the vessel and it is known as the blood vessel। মানে রক্ত প্রবাহিত হওয়ার সময় রক্তবাহের মধ্যে যে চাপ প্রয়োগ করে তাকে বলা হচ্ছে কি? রক্তচাপ। একটু লিখে রাখুন যে ব্লাড প্রেসার, ব্লাড প্রেসার, ব্লাড প্রেসার, এগুলো আগে জেনে নি, তারপরে হার্টে ঢুকবো একবারে। ব্লাড প্রেসার, BLED, ব্লাড প্রেসার, PRESSURE, ব্লাড প্রেসার লিখে রাখুন। The pressure created within the wall of blood vessel, the pressure that created, the pressure that created within the blood vessel, within the blood vessel at the time of blood circulation, at the time of blood
circulation, at the time of blood circulation, at the time of blood circulation, at the time of blood circulation, called as blood pressure, called as blood pressure. এবারে আমাদের ব্লাড প্রেসার বিভিন্ন রকমের হয়, একটা হচ্ছে সিস্টোলিক চাপ, একটা হচ্ছে ডায়াস্টোলিক মানে সিস্টোলিক প্রেসার, ডায়াস্টোলিক প্রেসার, পালস প্রেসার, আর একটা হচ্ছে মিন প্রেসার। এবারে সিস্টোলিক প্রেসারটা মানে কি? দ্যাট ইজ দা কন্ট্রাকশন অফ ভেন্ট্রিকেল, যখন নিলয়ের সংকোচন করবে। নিলয় মনে রাখবে বেশি মাত্রায় রক্ত নেয়, একসাথে সংকোচন করে, নিলয়ের সংকোচনের ফলে যে ঘটনা ঘটবে, যে সর্বোচ্চ যে প্রেসার ক্রিয়েট হবে ব্লাড ভেসেলের মধ্যে, সেটাকে বলা হবে কি? সিস্টোলিক প্রেসার, বা বলা হবে এসপি। লিখে রাখো যে ব্লাড প্রেসার ইজ 4 টাইপস, ব্লাড প্রেসার ইজ 4 টাইপ, blood pressure is 4 types, blood pressure is 4 types. The প্রথম এক নাম্বার systolic pressure, SYSTOLIC, systolic pressure, systolic pressure, systolic pressure. এবারে systolic pressure টা কি? লিখে রাখো the pressure that develops due to the pressure that developed, the pressure that developed within the blood vessel, the pressure that developed within the blood vessel for the maximum contraction, for the maximum contraction, maximum of ventricle of heart, of ventricle of heart, of ventricle of heart, called as systolic pressure. আর বলছি the pressure that developed within blood vessel due to the maximum contraction of ventricle of heart, ventricle of heart, called as systolic pressure, called as systolic pressure, called as systolic pressure, called as systolic pressure. সেই প্রেসারটাকে আমরা কি বলছি? সিস্টোলিক প্রেসার। ঠিক আছে, এটাকে বলছি কি? সিস্টোলিক প্রেসার বা বলছি এসপি। এই সিস্টোলিক প্রেসারের মান হচ্ছে সর্বোচ্চ, এর নরমালি এর স্বাভাবিক মান লিখে রাখো, নরমাল রেঞ্জ অফ দিস প্রেসার ইজ 120 to 140 mm per inch, mm হবে mg করে দিয়েছি, mm মিলিমিটার অফ ইঞ্চি। পারস্তম্ভে চাপের 120 থেকে 140 mm Hg হলে তখন তাকে বলা হচ্ছে সিস্টোলিক প্রেসার। এই সিস্টোলিক প্রেসার নরমালি ক্যালকুলেট করা হচ্ছে কি করে? সিস্টোলিক প্রেসার নরমালি ক্যালকুলেট বাই 90 plus H। লিখে রাখো, systolic pressure is normally systolic pressure is normally considered as 90 plus age। মনে করো কারো 30 বছর বয়স, তা হবে 90 plus 30 120, কারো 40 বছর বয়স 130 এর কাছাকাছি। এই হচ্ছে জিনিস। নরমালি 90 প্লাস এজ ধরে কাকে কনসিডার করা হয়? সিস্টোলিক প্রেসার। এটা হচ্ছে সর্বোচ্চ, যেহেতু সর্বোচ্চ কন্ট্রাকশন। নেক্সট হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার, নেক্সট হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার, নেক্সট হচ্ছে ডায়াস্টোলিক, DYS DYAS DYAS TOLIC, ডায়াস্টোলিক প্রেসার, ডায়াস্টোলিক প্রেসার। এই ডায়াস্টোলিক প্রেসারটা কিসের জন্য হবে? ডায়াস্টোলিক প্রেসার মানে হচ্ছে নিলয় যখন প্রসারিত হবে,
তখন রক্তচাপ যে লোয়ার ভ্যালুতে পৌঁছাবে তখন তাকে বলা হবে কি ডায়াস্টোলিক প্রেসার। ডায়াস্টোলিক প্রেসার অপর নাম প্রসারী চাপ, মানে প্রসারিত হওয়া। সিস্টোল মানে সংকোচনের সময়, ঠিক আছে? তাহলে ডায়াস্টোলিক প্রেসার লিখে রাখ। দ্য প্রেসার দ্যাট developed within blood vessel, the pressure that developed within blood vessel due to the enlargement of ventricle, due to the enlargement of ventricle, due to the enlargement of ventricle, below যেমন প্রসারিত হচ্ছে, enlargement of ventricle called as diastolic pressure, called as diastolic pressure, ঠিক আছে? বাট এই diastolic pressure এর মান কত লিখে রাখো। the normal value of diastolic pressure is 70 to 80 mm per H. The normal range of diastolic pressure is 70 to 80 mm per H. And it is calculated by, লিখে রাখো আগেরটার মতো, it is calculated by it is calculated by 90 plus age minus 40. 90 plus age করে সিস্টোলিক প্রেসার করি, তার থেকে 40 বাদ দিলে সেটা হবে কি ডায়াস্টোলিক প্রেসার, ঠিক আছে? মনে রাখবে ডায়াস্টোলিক সব থেকে কম, সিস্টোলিক প্রেসার সর্বাধিক। ডায়াস্টোলিক প্রেসার মানে হচ্ছে আমাদের প্রসারী চাপ, সিস্টোলিক প্রেসার মানে হচ্ছে সংকোচী চাপ, ঠিক আছে? তাহলে সিস্টোলিক প্রেসার, ডায়াস্টোলিক প্রেসার বুঝতে। এবার হচ্ছে পালস প্রেসার। এই যে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপের যে পার্থক্য তাকে বলা হচ্ছে পালস প্রেসার। কত হচ্ছে দেখতে পেলাম, সিস্টোলিক প্রেসার মাইনাস ডায়াস্টোলিক প্রেসার সমান হচ্ছে কি, যে আমি দেখতে পাচ্ছি 40 mm। লিখে রাখো the different pulse pressure, PULAC, pulse pressure, the difference between systolic and diastolic pressure is called as pulse pressure. The difference in between systolic pressure and diastolic pressure is called as pulse pressure. The difference in between systolic pressure and diastolic pressure, is known as pulse pressure. Pulse, PULSE, pulse pressure. Normal range of pulse pressure is 40 mm per H. Normal range of pulse pressure is 40 mm per H. মানে ওই যে ডিফারেন্সটা সবসময় কত ডিফারেন্স হচ্ছে, দেখো 40 এর ডিফারেন্স। The normal range of pulse pressure is 40 mm. So pulse pressure মানে কি হয়ে যাচ্ছে, so PP is equal to কি SP minus DP, systolic pressure minus diastolic pressure, সেটাকে আমরা কি বলছি পালস প্রেসার। এবারে নরমালি 4 নাম্বার প্রেসার যেটাকে বলা হচ্ছে মিন প্রেসার, MEAN, মিন প্রেসার। মিন মানে হচ্ছে গড়, তাহলে মিন প্রেসার মানে কি হবে গড় চাপ। গড় চাপ মানে কি, গড় চাপ মানে হচ্ছে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপের যে গড় ভ্যালু, মিন ভ্যালু। লিখে রাখো দা mean value of systolic and diastolic pressure is known as mean pressure. The mean value of systolic and diastolic pressure is called as mean pressure, 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 ঠিক আছে? একে বলা হবে মিন প্রেসার, ঠিক আছে? মিন প্রেসার জিনিসটা বুঝতে পারলে গড় মান।
এইটাকে নর্মালি আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, যেটা গড় মান বটে, কিন্তু এটাকে ম্যাথমেটিক্যাল যেভাবে এক্সপ্রেশন করা হয় সেটা হয়ে যাচ্ছে কি এমপি ইজিক্যাল টু ডিপি প্লাস 1/3 পিপি, তার সমতুল্য হয় ডিপি প্লাস 1/3। এটা মনে রাখবে। হুইচ অফ দা এক্সপ্রেশন লিঙ্কড উইথ মিন প্রেসার, দ্যাট ইজ মিন প্রেসার ইজ ইকুয়াল টু ডিপি প্লাস 1/3। নর্মালি তুমি যোগ করবে দুটোকে গড় করলেও যা আসবে। মনে করো কারো ডায়াস্টোলিক প্রেসার হচ্ছে 80, সিস্টোলিক প্রেসার হচ্ছে 120, তার গড় প্রেসার হচ্ছে কত 200/2 সমান কত হচ্ছে 100। এবার এই ফর্মুলায় ফেললে কত হচ্ছে ডিপি হচ্ছে তোমার 80 প্লাস 1/3 পিপি, 1/3 পিপি মানে 13/3 সমান কত হচ্ছে 14। তাহলে 80 প্লাস 14 সমান হচ্ছে কত 94। তাহলে মোর অর লেস এর কাছাকাছি গেল। তার জন্য মিন প্রেসারকে ক্যালকুলেট করার জন্য বলা হয় ডিপি প্লাস 1/3 মানে পালস প্রেসার নরমালি যত ডিফারেন্স থাকে, পালস আমাদের 40 থাকে, কারো ক্ষেত্রে 50 থাকবে, সেটা থাকতে পারে। নরমালি পিপি কত হয় 40 mmHg হয়ে বলেছে, তার জন্য 13.3 বা 14 যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে মিড প্রেসার হয়ে যায়। তো যাই হোক, এটাকে একটু মাথার মধ্যে রাখবো আমরা। তাহলে এইগুলো গেল 4 রকমের প্রেসার। 4 রকমের প্রেসার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। অর্থাৎ আমাদের রক্তবাহিতে চাপ তৈরি হচ্ছে, সেটা 4 রকম ভাবে হচ্ছে। এবার আমি তোমাকে এই যে আমাদের ব্লাড প্রেসার তৈরি হচ্ছে, ব্লাড প্রেসারের ফলে হৃৎপিণ্ডের মধ্যে কি হবে, হৃৎপিণ্ডের মধ্যে তোমার রক্ত সঞ্চালনের বেগ কখনো বেড়ে যাবে, কখনো কমে যাবে। তো এই যে যদি দেখি কোনো কারণে আমাদের হৃদস্পন্দনের হার মিনিটে 60 বারের থেকে কম যদি হয়ে যায়, কোনো কারণে 60-এর কম যদি হয়ে যায়, তখন তাকে বলবো ব্র্যাডিক্যার্ডিয়া। ব্র্যাডিক্যার্ডিয়া। তো শর্ট কোশ্চেন লিখে রাখো যে if the heartbeat goes below than if the heartbeat goes goes below 60 times per minute, goes below 60 times per minute, then this condition is termed as then this condition is termed as and this condition is termed as bradycardia. BRADY, bradycardia, CRDIA, bradycardia। যদি 60 বারের কমে হয়ে যায় তাহলে হয়ে যাবে ব্র্যাডিক্যার্ডিয়া। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। নেক্সট, এবার আমি বলছি হৃদস্পন্দনের হার যদি প্রতি মিনিটে 100 বারের বেশি হয়ে যায়, নর্মালি কত হয় 72 থেকে 80, মানে 70 থেকে 80 রেঞ্জে থাকে, 60-এর কম মানে অনেকটা কমে যাচ্ছে, আবার 100-র বেশি হয়ে গেলে সেটা হচ্ছে ট্র্যাকিকার্ডিয়া বলা হয়। লিখে if the pulse beat increase বা if the pulse beat shows 100 beats per minute, 100 beats per minute, if the heartbeat increased if the heartbeat increased more than 100 times per minute, 100 times per minute, called as trachycardia, 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 called as trachycardia. TRACHY, TRA trachy, CHY, cardia,
DIA, CARDIA, ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে। ব্র্যাডিকার্ডিয়া যদি 60-এর কম হয়, যদি 100 থেকে বেশি হয় প্রতি মিনিটে, তাহলে হচ্ছে ট্যাকিকার্ডিয়া। নেক্সট, আবার একটা শর্ট কোশ্চেন। এই যে আমাদের হৃৎপিণ্ড অল টাইম কাজ করছে কিন্তু কখনো ক্লান্ত হয় না, মানে লিখে রাখো যে কার্ডিয়াক মাসেল নেভার বি টায়ার্ড বিকজ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, কার্ডিয়াক মাসেল নেভার বি টায়ার্ড, কার্ডিয়াক মাসেল নেভার বি টায়ার্ড বিকজ it contain long resting period, দীর্ঘ নিঃশ্বাস কাল, long resting period এক নাম্বার। it contain long resting period এক নাম্বার। 2 নাম্বার, the amount of myoglobin is high, the amount of myoglobin is high, the amount of myoglobin is high। লিখে রাখো। it can draw nutrition, 3 number, it can draw nutrition from lactic acid directly, it can draw DRAW, it can draw nutrition from lactic acid, draw nutrition from lactic acid। 10 number, it can produce energy from ketone body, it can produce energy from ketone body, it can produce energy from ketone body, it can produce এনার্জি ফ্রম কিটোন বডি, কিটোন বডি থেকে করতে পারে। এবারে অনেকে আমরা দেখেছি, একটা শর্ট কোশ্চেন দেখবো এখানে, বিভিন্ন অনেকে যে ধূমপান করে, ধূমপান কিভাবে আমাদের যে কোন রোগগুলোকে প্রভাবিত করে বা বাড়িয়ে দেয়। এবার ধূমপানের ফলে কি হচ্ছে, বিষাক্ত পদার্থ যেটা মানুষের দেহে প্রবেশ করে সেটা হচ্ছে নিকোটিন, আর নিকোটিন কি হয়, অ্যাড্রিনাল গ্রন্থিকে প্রভাবিত করে, দিয়ে কি করে ক্যাটেকোলামাইন বলে কম্পাউন্ড গুলো তৈরি করে, যা অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন ক্ষরণকে বাড়িয়ে দেয়, যার ফলে অনুচক্রিকার আসঞ্জন বা অনুচক্রিয়াগুলো নষ্ট হতে থাকে, মানে এর ফলে থ্রম্বোসিস মানে জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে কি হবে, আমাদের যে প্লাজমা সেখানে ফ্যাটি অ্যাসিড বেড়ে যায়, তো এদের ট্র্যাকিক্যার্ডিয়া বৃদ্ধি পেয়ে যায়। ট্র্যাকিক্যার্ডিয়া মানে হৃদস্পন্দনটা কি হবে, 100 বারের বেশি হয়ে যাবে। লিখে রাখো। In case of smoker, due to smoking, in case of smoker, SMOKER, in case of smoker, in case of smoker, due to smoking, in case of smoker, due to smoking, nicotine is inhaled, nicotine is inhaled, nicotine is inhaled, INHALED, nicotine is inhaled, that ultimately stimulate adrenal gland, that ultimately stimulate the adrenal gland, that ultimately stimulate the adrenal gland. Therefore, the footstop de comma, therefore, the secretion of adrenaline and noradrenaline, therefore, the secretion of adrenaline and noradrenaline, the secretion of adrenaline and noradrenaline also increase
As a result, the fatty acid increase within blood plasma. As a result, fatty acid increased within blood plasma and may cause thrombosis, THROMBROSIS, and can cause thrombosis, full stop. For this reason, for this reason, they are suffer from tachycardia and high blood pressure. They are suffer from tachycardia, TRACHY. They are suffer from tachycardia and hypertension এবং হাইপারটেনশন, মানে অতিরিক্ত টেনশন বা এই জিনিসগুলো কিন্তু কি হবে, আসতে শুরু করবে। তাহলে এটা হচ্ছে বিষয়। এবারে আমাদের যে রক্তচাপ কতগুলো জিনিসের উপর প্রভাব বিস্তারকারী শর্ত লিখে রাখো। কম্পোনেন্ট that have effect upon blood pressure. The component that have effect upon blood pressure. The এক number cardiac output. CRDIC, cardiac output মানে হ্রাদ উৎপাদ। মানে আমাদের কত রক্ত সংবাহিত হচ্ছে পরের দিনে বলবো। Due to cardiac output, blood pressure increase. Due to cardiac output, blood pressure increased. Next, 2 number, blood volume. Due to increase of blood volume, blood pressure also increased. Due to increase of blood volume, increase of blood volume, blood pressure also increased. Blood pressure also increased. তাহলে কার্ডিয়াক আউটপুট গেল, ব্লাড ভলিউম গেল। 3 নাম্বার viscosity of blood. 3 নাম্বার viscosity of blood. If the viscosity of blood increased, then systolic pressure also will be increased. If the viscosity of blood is increased, then if the viscosity of blood is increased, then systolic pressure will be absent, will be increased. Systolic pressure will be increased. Next, হরমোন। 4 নম্বরে হরমোন, হরমোন। এই হরমোন গুলোর মধ্যে কি অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন কি করে, প্রভাবিত করে রক্তচাপ হ্রাস পায়। মানে অ্যাড্রিনালিন and noradrenaline increases blood pressure, whereas bradykinin
decreases, whereas bradykinin, BRADYKININ, adrenaline and noradrenaline increase blood pressure, whereas bradykinin, BRADYKININ, bradykinin decreases blood pressure, তাহলে এই চারটা পয়েন্ট মনে রাখবে, চারটে গুরুত্বপূর্ণ। মানে রক্তের উপর প্রভাব বিস্তারকারী শর্ত, প্রথম হচ্ছে রক্তচাপের উপর প্রভাব বিস্তারকারী শর্ত, হার্ট উৎপাদ, কার্ডিয়াক আউটপুট বাড়লে আমাদের রক্তচাপ বৃদ্ধি পাবে। তারপরে রক্তের আয়তন বাড়লে রক্তচাপ বৃদ্ধি পাবে, রক্তের সান্দ্রতা বাড়লে সিস্টোলিক চাপ বেড়ে যায়। তারপরে হরমোন অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন ঘটিত হলে তখন কি হবে, যে রক্তচাপ কমে যায় আর রক্তচাপ বেড়ে যায়, আর যখন ব্র্যাডিকাইনিন ঘটিত হবে রক্তচাপ কি হবে, কমে যাবে। These are the components that have directly effect upon the blood pressure. তাহলে এইটা পর্যন্ত করবে, ব্লাড প্রেসার এফেক্ট পর্যন্ত করলাম। তাহলে আজকে আমরা যেগুলো আলোচনা করলাম সেটা হয়ে যাচ্ছে রক্তের, যেমন আমরা বিভিন্ন ক্লাসগুলো করেছিলাম, রক্তের কি করে ব্লাড গ্রুপ নির্ণয়, সন্তানদের ফেনোটাইপ কি হবে, তারপর বিভিন্ন সমস্যাগুলো দেখলাম, তারপরে হচ্ছে লিম্ফের ফাংশন নিজের জায়গা দেখলাম, তারপরে হচ্ছে বিভিন্ন প্রকারের যে আমরা শর্ট কোশ্চেন সেই জায়গাটাকে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা হৃৎপিণ্ডের মধ্য দিয়ে সার্কুলেশন প্রসেস এই সমস্ত গুলোকে আমরা আলোচনা করব। ঠিক আছে।